সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ১৯তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। বিষয়ের পক্ষে বলবে অপরাজিতা হল, খুলনা বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে বলবে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হই আজকের তার্কিকদের সাথে। পক্ষ দল অপরাজিতা হলের বক্তারা হল সঞ্চিতা রানী মণ্ডল, তনুজা মণ্ডল এবং তাদের দলনেতা নিশাত রহমান মিথুন। বিপক্ষের দল ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বক্তারা হল রাহাতুন্নেসা রিম্পা, আরিফুল ইসলাম সরকার এবং তাদের দলনেতা শরীফ হোসেন। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সুচিতা শর্মিন, প্রাক্তন বিতার্কিক ও সহকারী অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়; সৈয়দা আইরিন জামান, প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক, ফ্যাকাল্টি মেম্বার, বাংলা বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; কামরুল ইসলাম, FCA, সাবেক পরিচালক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ; মোহাম্মদ রেজাউল ওয়াদুদ, চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10 এবং যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদা আলী। আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠান শুরুর পূর্বে নিয়মগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 4 মিনিটের সতর্ক সংকেত এবং 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ হামিদা আলীকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আজকের বিতর্কের বিষয় মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে, এবং পক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা এবং বিপক্ষে রয়েছেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা। আমি প্রথমেই পক্ষের প্রথম বক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের সঞ্চিতা রানী মণ্ডলকে আহ্বান করছি তার বক্তব্য পেশ করার জন্য। ব্যক্তিত্ব যেখানে খর্বিত, চেতনা যেখানে মৃত, মানবিকতা যেখানে বিজ্ঞাপনের ফানুষ, সেখানেই মূল্যবোধের পরিবর্তন পারে সকল প্রতিবন্ধকতা দূর করতে, পারে সকল সহিংসতা রোধ করতে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও যারা শুনছেন, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। পক্ষে বলছি, আজকের বিষয়টিকে বিশ্লেষণ করলে যে 3টি বিষয় বেরিয়ে আসে তা হচ্ছে: 1, মূল্যবোধ কী এবং মূল্যবোধের পরিবর্তন কী; 2, সহিংসতা কী, বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার ক্ষেত্রসমূহ কী; 3, মূল্যবোধের পরিবর্তনের দ্বারা কিভাবে সহিংসতা রোধ করা যায়। মাননীয় সভাপতি, আমি আজকের দলে এই যুক্তির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করব কিভাবে আমাদের মূল্যবোধের দ্বারাই নারীদের সহিংসতা রোধ করা যায়। প্রথমে আসা যাক, মূল্যবোধ কী? সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ। সেই সব আদর্শ, জ্ঞান, বিশ্বাস, লক্ষ্য, সংকল্প যা মানুষের চিন্তা, চেতনা, রীতিনীতি, ধ্যান, ধারণা, মূল্যায়ন ও কার্যাবলীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে মূল্যবোধ। মনোবিজ্ঞানী শরীফের মতে যে কোনো রীতিনীতি, মনোভাব এবং অন্যান্য অনুমোদিত ব্যবহারের সমন্বয়েই মূল্যবোধ সৃষ্টি হয়ে থাকে। প্রিয় প্রতিপক্ষ, লক্ষ্য করুন, মূল্যবোধ বলতে মূলত কোনো সংকীর্ণ ধারণাকে বোঝায় না। মূল্যবোধ বলতে
একটি বিমূর্ত ধারণাকে বোঝায়। ব্যক্তিত্বের ধরন এবং মননের উপর ভিত্তি করে মূল্যবোধকে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি পর্যায়ে ভাগ করা যায়। প্রিয় প্রতিপক্ষ, মূল্যবোধের পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ভিতরকার ইতিবাচক পরিবর্তনগুলো সংরক্ষণ করা এবং নেতিবাচক মূল্যবোধগুলোর পরিবর্তন করা। এখন প্রশ্ন হচ্ছে, ইতিবাচক মূল্যবোধ এবং নেতিবাচক মূল্যবোধ কি? একটি পরিবার একটি শিশুকে শেখায় গুরুজনকে শ্রদ্ধা করতে, নিজের সংস্কৃতিকে ধরে রাখতে, সৎ এবং আদর্শ মানুষ হয়ে জীবন গড়ে তুলতে। এগুলো হচ্ছে মূল্যবোধের ইতিবাচক দিক। নারীর প্রতি ইতিবাচক মূল্যবোধ হচ্ছে নারীকে একজন মানুষ হিসেবে যথাযথ মূল্যায়ন করা। আবার একটি পরিবার একটি মেয়েকে শেখাচ্ছে তার বাইরে যাওয়া মানা, জোরে কথা বলা তার অশোভন, শব্দ করে হাসি তার জন্য নিষেধ। নারী ও পুরুষ উভয়ের মতো এই মনোভাব তৈরি হয়েছে যে একজন নারী বিভিন্ন ক্ষেত্রে অক্ষম। এটাই নারীর প্রতি মূল্যবোধের নেতিবাচক দিক। এখন আমি ব্যাখ্যা করব সহিংসতা কী এবং বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার ক্ষেত্রসমূহ কী কী। নারীদের প্রতি সহিংসতা কোনো নতুন ঘটনা নয়, এটা পূর্বেও ছিল, এখনও আছে। প্যাসিফিক এশিয়ান উইমেন্স ফোরাম নারী নির্যাতন বিষয়ক আলোচনায় সহিংসতাকে যেভাবে সংজ্ঞায়িত করেছিলেন তা হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে ইচ্ছা অনুসারে কাজ করানো। কাউন্সিল অফ ইউরোপের মতে নারীর প্রতি সহিংসতা হলো এমন কোনো আচরণ যা নারীর ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় সৃষ্টি করে, তার শারীরিক ও মনস্তাত্ত্বিক অখণ্ডতা, ন্যায়পরায়ণতা, স্বাধীনতা তথা জীবনের প্রতি আঘাত হানে বা অনিষ্ট সাধন করে। প্রিয় প্রতিপক্ষ, লক্ষ্য করুন, নারীর প্রতি সহিংসতা বলতে আমরা শুধুমাত্র শারীরিক নির্যাতন বা যৌন নিপীড়নকেই বোঝাচ্ছি না, সাথে সাথে আমরা বোঝাচ্ছি মানসিক অত্যাচারকেও। বর্তমানে আমাদের দেশে নারীদের প্রতি সহিংস ঘটনাগুলো হচ্ছে ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, পাচার, অপহরণ, বলপূর্বক পতিতাবৃত্তিতে নিয়োগ, যৌতুকের ফলে শারীরিক ও মানসিক নির্যাতন, রাস্তাঘাটে অশ্লীল কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি, মোবাইল ফোনে বাজে মেসেজ পাঠানো, উত্ত্যক্ত করা প্রভৃতি। এসব ঘটনাগুলির পিছনে রয়েছে বিকৃত রুচি সম্পন্ন কতগুলো মানুষের অত্যাচারের কাহিনী, বিবরণ। আর এই বিকৃত রুচি তথা মূল্যবোধের পরিবর্তন যতদিন আমাদের সমাজে না আসবে ততদিন আমাদের সমাজে নারীরা সহিংসতা থেকে মুক্তি পাবে কিভাবে? প্রশ্ন রইল প্রতিপক্ষ। সুপ্রিয় প্রতিপক্ষ, দিনের আলোকে সূর্যকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি মূল্যবোধের পরিবর্তন ছাড়া বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ কখনোই কল্পনা করা যায় না। মাননীয় সভাপতি, আমি আবারও বলবো, মূল্যবোধের পরিবর্তন দ্বারা কিভাবে সহিংসতা রোধ করা যায়। সহিংসতা রোধ বলতে আমরা বোঝাচ্ছি সহিংসতার প্রতিকার নয়, সহিংসতা রোধ, অর্থাৎ আমাদের সমাজে কোনো সহিংস ঘটনা ঘটবেই না। অধিকার প্রেস রিলিজ অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট উইমেন ইন বাংলাদেশ 2007 অনুযায়ী বাংলাদেশে গত 1 জানুয়ারি 2001 সাল থেকে 28 ফেব্রুয়ারি 2007 সাল পর্যন্ত 8,516 জন নারী ও শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণের পর খুন হয়েছে 636 জন নারী এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছে 69 জন নারী। অ্যাসিড সন্ত্রাসে আক্রান্ত হয়েছে 1,024 জন এবং যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে 1,884 জন। মাননীয় সভাপতি, বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজারটা ঘটনা ঘটে রয়েছে যার তথ্য পাওয়া মুশকিল। তানিয়া, মাহিমা, সিমি, পাহিমার মতো আরও অনেকেই আমাদের দেশে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। বলতে পারেন প্রতিপক্ষ, এসব সহিংসতার জন্য কি দায়ী? হ্যাঁ, মূল্যবোধ, শুধুমাত্র মূল্যবোধই দায়ী। আর এজন্যই মূল্যবোধের পরিবর্তন দরকার। আমাদের দেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে হলে অবশ্যই মূল্যবোধের দরকার। প্রিয় প্রতিপক্ষ, একটি সূর্যের আলোয় যেমন জগতের সমস্ত আধার দূরীভূত হয়, তেমনি মূল্যবোধের পরিবর্তন দ্বারাই মানব চরিত্রের সকল কালিমা দূরীভূত হতে পারে। আর এ কারণেই মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশের নারীদের প্রতি সকল সহিংসতা দূর করতে পারে। তাই প্রিয় প্রতিপক্ষ, আমাদের যুক্তি মেনে নিন, আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে বলুন, নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে মূল্যবোধ পরিবর্তন অবশ্যই দরকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্চিতা রানী মণ্ডলকে। এবারে আমি বিপক্ষের প্রথম বক্তা রাহাতুন্নেসা রিম্পা, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা থেকে, তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরে আলো। সবাই ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে উনি এবং ওনার ধারাবাহিকতায় ওনার দলের পরবর্তী বক্তারাও নিন্দুকের মতো নিন্দা করেই যাবেন আর অত্যন্ত কৌশলে সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রতিপক্ষ, আপনাদের যথার্থে বলছি, মূল্যবোধের পরিবর্তন নয়, আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন, সুশিক্ষার মাধ্যমে সচেতনতা, সর্বোপরি নারী জাগরণমূলক পরিবেশ তৈরির মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব হবে। শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে তা কখনোই সম্ভব নয়। মাননীয় সভাপতি এবং যারা শুনছেন, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। বিপক্ষে বলছি। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয়ের দিকে তাকালে আমরা দুটি জিনিস দেখতে পাই। এক, মূল্যবোধ কি এবং তার পরিবর্তন। দুই, সহিংসতা। প্রথমেই আসা যাক মূল্যবোধ কি। বিখ্যাত মনীষী মাইকেল হেরালাম্বাস বলেছেন, ইন সিম্পল ওয়ার্ড, ভ্যালুস মে বি ডিজায়ার্ড অ্যাজ মেজার অফ গুডনেস, অর্থাৎ কোনটা ভালো সেটা নির্ধারণ করার ক্ষমতাই হচ্ছে মূল্যবোধ। আর মূল্যবোধের পরিবর্তন বলতে মূল্যবোধের উন্নয়নকে বোঝায়। আর নারীর প্রতি সহিংসার ক্ষেত্রে মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে তা কখনোই সম্ভব নয়। এটা অনেকগুলো পন্থার একটি পন্থা হিসেবে আমরা ধরতে পারি। আর এখানেই আজকে আপনাদের সাথে আমাদের বিরোধিতা। সহিংসতা সম্পর্কে জাতিসংঘ ঘোষিত 1993 এর আর্টিকেল 1 এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইনক্লুডস এনি অ্যাক্ট অফ জেন্ডার বেস ইনক্লুডস দ্যাট রিজাল্টস অর ইন লাইকলি টু রিজাল্টস ইন ফিজিক্যাল, সেক্সুয়াল অর সাইকোলজিক্যাল হার্ম অর সাফারিং টু উইমেন। অর্থাৎ নারীর প্রতি সহিংসতা বলতে সেসব প্রকাশ্য বা অপ্রকাশ্য ঘটনাকে বোঝায় যেসব ঘটনার ফলে তাদের শারীরিক, মানসিক অথবা যৌন ক্ষতি বা দুর্ভোগের সম্ভাবনা দেখা দেয়। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ। এদেশে নারীদের প্রতি যে সহিংসতামূলক আচরণগুলো করা হয় সেগুলো হচ্ছে অ্যাসিড নিক্ষেপ, যৌতুক, ধর্ষণ, নারী পাচার ইত্যাদি। আর এই সহিংসতাগুলো রোধ করা সম্ভব হবে আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্বাধীনতা লাভের মাধ্যমে। শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে তা কখনোই সম্ভব নয়। প্রতিপক্ষের প্রথম বক্তা আসলে মুষল নেই ঢেকি করে চাঁদোয়া, অর্থাৎ অহেতুক বিষয়ে গুরুত্ব দিয়ে গেলেন আর তোতা পাখির মতো বলে গেলেন মূল্যবোধের পরিবর্তনেই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। প্রতিপক্ষ, আপনাদেরকে বলছি, সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় মূল্যবোধের কোথাও বলা হয়নি যে নারীর প্রতি সহিংসমূলক আচরণ করো। তাহলে আপনারা এই মূল্যবোধগুলো পরিবর্তন করে কোন ধরনের মূল্যবোধের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করতে চাচ্ছেন? আশা করি প্রতিপক্ষের পরবর্তী বক্তারা সেই সম্পর্কে বিস্তারিত বলে যাবেন। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার কাছে আমার প্রশ্ন, আপনি বিশ্বের এমন একটি রাষ্ট্রের উদাহরণ দিয়ে যাবেন যে রাষ্ট্র শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করতে সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করার ক্ষেত্রে প্রতিপক্ষের বক্তারা যে বিষয়টির কথা বলতে চাচ্ছেন সেটি একটি অস্পষ্ট বিষয়। আর আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আইনের কঠিন প্রয়োগ ও বাস্তবায়ন। অর্থাৎ বিষয়টিকে যদি আমরা উঠানের আগাছা পরিষ্কারের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে প্রতিপক্ষের বক্তারা যেটি করতে চাচ্ছেন সেটি হচ্ছে উঠানের আগাছাগুলোকে ওনারা ঘাস কাটার যন্ত্র দিয়ে কেটে সাময়িকভাবে দমিয়ে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ ওনারা মূল্যবোধের পরিবর্তনের কথা বলছেন। আর আমরা চাচ্ছি উঠানের আগাছাগুলোকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে। অর্থাৎ আমরা যে পদক্ষেপগুলোর কথা বলছি সেই পদক্ষেপগুলো যদি কার্যকর করা হয় তাহলে বাংলাদেশে আর কোনো নারীকে কখনোই সহিংসতার মুখোমুখি হতে হবে না। এত কিছু বলার পরেও যদি প্রতিপক্ষের বক্তারা আপনারা বলেন মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে, তাহলে আমাকে লিউ তলস্তয়ের ভাষায় বলতে হয়, শ্রেষ্ঠ সময় হচ্ছে এখন, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে এখন তোমার সামনে বসে আছে, শ্রেষ্ঠ কাজ হচ্ছে এখন তুমি যা করছো। আমি এবং আমার দলের বক্তারা বলতে চাই সেই কথাটি, শ্রেষ্ঠ কাজ হচ্ছে এবং শ্রেষ্ঠ কথা হচ্ছে সেটি যেটি আজকে আমরা এখানে বলছি। মূল্যবোধের পরিবর্তন নয়, আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন, সুশিক্ষার মাধ্যমে সচেতনতা, সর্বোপরি নারী জাগরণমূলক পরিবেশের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবার জন্য ভালোবাসা। ধন্যবাদ বিপক্ষের প্রথম বক্তা রাহাতুন্নেসা রিম্পাকে। এবার আমি আহ্বান জানাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের দ্বিতীয় বক্তা তনুজা মণ্ডলকে। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে আজকের পরিষদে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যুক্তির মাধ্যমে আজ আমরা এটাই প্রমাণ করব যে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। আমার পক্ষে প্রথম বক্তা সুন্দর করে বুঝিয়ে গেছে মূল্যবোধ কি, সহিংসতা কি এবং মূল্যবোধের সাথে সহিংসতার সম্পর্ক কি। মূল্যবোধের পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি নেতিবাচক মূল্যবোধগুলো পরিবর্তন হয়ে সবার মধ্যে ইতিবাচক মূল্যবোধের সৃষ্টি হোক। আমরা যদি পারিবারিক মূল্যবোধের কথায় আসি, পরিবার থেকে আমরা যে মূল্যবোধগুলো অর্জন করি সেগুলোই আমাদের পারিবারিক মূল্যবোধ। সেমন্দা ব্যবহার বলেছেন, নারী হিসেবে কেউ জন্মায় না, ক্রমশ নারী হয়ে গড়ে ওঠে।
জন্মের পর পরিবার থেকে একটি শিশুকে শেখানো হয় তার সংস্কৃতি, তার সভ্যতা, তার আচার আচরণ, তার অবস্থান কি হবে এবং তার মর্যাদা কি হবে। নানা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি পুত্র শিশুকে পুরুষ এবং কন্যাকে নারী হিসেবে গড়ে তোলা হয়। ICDDRB এর মতে ডায়রিয়ায় আক্রান্ত 5 বছরের নিচের ছেলে শিশুকে যতবার হাসপাতালে নেওয়া হয়, মেয়ে শিশুকে নেওয়া হয় তার অর্ধেকবার। আমাদের পারিবারিক মূল্যবোধটা এমন। আবার একটি মেয়ে যখন রাস্তায় কটূক্তির শিকার হচ্ছে, তখন ওই মেয়েটির পরিবার পরদিন থেকে মেয়েটিকেই ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দিচ্ছে। মেয়েটি নিজেও অপমানিত বোধ করছে। আমাদের এই মূল্যবোধের পরিবর্তন করতে হবে। মূল্যবোধের পরিবর্তন করতে হবে ওই ছেলেগুলোর যারা কটূক্তি করেছে, সেই সাথে সাথে মেয়েটির এবং তার পরিবারেরও। এবার আসি সামাজিক মূল্যবোধের কথায়। আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সবার মধ্যে কালে কালে এই মূল্যবোধটি সৃষ্টি করে চলেছে যে পুরুষ মানেই শ্রেষ্ঠ আর নারী মানেই অক্ষম। একজন গাঢ় মহিলা যদি ঘরের বাইরে সব কাজ করতে পারে, তাহলে একজন বাঙালি নারী কেন পারবে না? এটা কি শুধুই তার শারীরিক অক্ষমতা, নাকি সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধের বাধা? আমাদের দেশে একটি মেয়ে ধর্ষিত হলে সামাজিক বিচারে অহরহ রায় হচ্ছে মেয়েটির সাথে অপরাধী ছেলেটির বিয়ে দেওয়া। আমাদের সামাজিক মূল্যবোধটা এমনই, ওই মেয়েটির আর স্বাভাবিক বিয়ে হবে না। আর তাই ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করতে পারে এমন একটি ছেলের সঙ্গে নিরপরাধ মেয়েটি সারা জীবন বেঁধে দেওয়া হচ্ছে। একটি সহিংস ঘটনা সূত্রিতায় তার সারা জীবনে সহিংস ঘটনা নিশ্চিত করে দেওয়া হচ্ছে। আর এখানে মেয়েটিরও কোনো প্রতিবাদ থাকছে না। যতদিন আমাদের এই মূল্যবোধ না পাল্টাবে, ততদিন পর্যন্ত মেয়েদের প্রতি সহিংসতা রোধ হবে কিভাবে প্রতিপক্ষ? এবার ধর্মীয় মূল্যবোধ। পৃথিবীতে এমন কোনো ধর্মই প্রচলিত নেই, আপনাদের মতো আমরাও বলছি, যেখানে সহিংস ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয় বা উৎসাহিত করা হয়। বরং সব ধর্মে নারীদের শ্রদ্ধার চোখে দেখা হয়েছে। কিন্তু প্রত্যেক ধর্মেরই কিছু স্বার্থান্বেষী লোক ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করে নারীদেরকে হেয় করার চেষ্টা করে। সব ধর্মের সব স্তরের মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ যদি সঠিকভাবে গড়ে ওঠে, আমি আবারও বলছি, যদি সঠিকভাবে গড়ে ওঠে, তাহলেই নারীদের প্রতি সহিংসতা রোধ হবে। আপনারা বলেছেন মূল্যবোধের পরিবর্তন নয়, বরং সঠিক আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। আইন প্রণয়ন করে নারীদের প্রতি সহিংসতা প্রতিকার হয়তো সম্ভব প্রতিপক্ষ, কিন্তু প্রতিরোধ সম্ভব নয়। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে পর্যাপ্ত আইন প্রণয়ন কি হয়নি? অবশ্যই হয়েছে। 1983 সালে নারী নির্যাতন বা নিবর্তক শাস্তি অধ্যাদেশ প্রবর্তন করা হয়, যা 1983 সালে 60 নম্বর অধ্যাদেশ হিসেবে প্রচলিত ছিল। 1995 সালে এই আইন বাতিল হয়ে প্রণীত হয় নারী ও শিশু বিশেষ বিধান আইন। 2000 সালে 14 ফেব্রুয়ারি আবারও এই আইন পরিবর্তিত হয়ে 34টি ধারা নিয়ে নতুন আইন প্রণীত হয়। আইন প্রণয়নে যদি সঠিক সমাধান হবে, তাহলে প্রণীত আইনগুলোকে বারবার পরিবর্তনের প্রয়োজন হলো কেন প্রতিপক্ষ? আপনারা বলবেন আইনের সঠিক প্রয়োগ হয়নি, কিন্তু কেন হয়নি? উত্তরে আবার সেই মূল্যবোধের কথাতেই আমাদের আসতে হবে। যারা আইনটি প্রয়োগ করবে তারা সেটা সঠিকভাবে করেনি। আমাদের দেশে পুলিশের দ্বারা নারী নির্যাতন ও ধর্ষণ কোনো নতুন ঘটনা নয়। যারা আইনটি রক্ষা করবে তাদেরই যদি নারীদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা না থাকে, তাদের মধ্যে যদি ইতিবাচক মূল্যবোধটি না থাকে, তাহলে আইন প্রণয়ন করে কী লাভ? তাছাড়া আইনের প্রতি আমাদের সাধারণ মানুষেরই শ্রদ্ধাবোধ কতটুকু? আমাদের মধ্যে কয়জন মানুষের মধ্যে এই মূল্যবোধটি আছে যে একটি প্রচলিত আইন আমাকে মানতে হবে? সুতরাং আমাদের সমাজে বাহ্যিক গঠনের পরিচর্যা না করে আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন করাই প্রয়োজন। আমাদের মূল্যবোধের পরিবর্তনই নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। সঠিক বিচার ব্যবস্থার কথা বলতে পারেন হয়তো আপনারা। একটি কথা প্রচলিত আছে না, ঠক বাস্তে গাউজার? আমাদের দেশে ঠিক তাই হবে। হাতে গোনা কয়েকজন বাদে কোন মানুষটি নারীদের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহিংস নয়? যার মধ্যে সব সহিংসতার আইনি বিচারও সম্ভব নয়। এখানে সমাধান একটি, তা হলো মূল্যবোধের পরিবর্তন। আপনারা বলবেন আইন ও বিচারের সঠিক প্রয়োগ হচ্ছে না, তার পিছনে রয়েছে দুর্নীতি। কিন্তু প্রিয় প্রতিপক্ষ, দুর্নীতির পিছনে কি আসবে? সেই একই কথা, ইতিবাচক মূল্যবোধের অভাব। যারা দুর্নীতি পরায়ণ হয়ে বিচারকে দীর্ঘ করছে, তাদের মূল্যবোধ কি সমাজের জন্য ইতিবাচক? সুতরাং আসুন আমরা চেষ্টা করি মূল্যবোধের পরিবর্তন করতে, ইতিবাচক মূল্যবোধ সৃষ্টি করতে এবং সমাজের সব রকম সহিংস ঘটনা দূর করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তনুজা মণ্ডলকে। এবারে আমি আহ্বান করছি বিপক্ষের দ্বিতীয় বক্তা আরিফুল ইসলাম সরকারকে তার বক্তব্য উপস্থাপন করেন। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে, তারপরেও কিছু কিছু খবর আমাদের হৃদয়কে আন্দোলিত করে, আমাদের মানবিক মূল্যবোধগুলোকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। ঠিক তেমনই একটি খবর ছিল গত 18 মার্চ 2007, যেদিন একজন মহিলা গার্মেন্টস কর্মীকে কতিপয় নরপিশাচ গণধর্ষণ করে গলা কেটে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে। সেখান থেকে উদ্ধারের পর দীর্ঘ 15 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যে মেয়েটি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়েছিল। কিন্তু আমরা বা আমাদের এই রাষ্ট্রযন্ত্র তার জন্য কি করতে পেরেছি? পত্রপত্রিকাগুলো কিছুদিন খবর ছাপিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশের নারীদের উপর এরকম নির্যাতনের কোনো সুবিচার হয় না। বিচার হলো মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, আর যে কারণে সমাজে অন্যান্য অপরাধী বা অপরাধী চক্রগুলো এইসব নির্যাতন চালিয়ে যেতে কোনোরূপ কুণ্ঠিত হয় না। আর এভাবেই দর্শিত হচ্ছে ইয়াসমিন, রাহেলা, মুনমুন, সীমা, তিশাদের মতো শত শত হাজারো হাজারো নারীরা। তাই আমরা বলছি, শুধুমাত্র মূল্যবোধে পরিবর্তন ঘটালে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করা যাবে না। তার জন্য নারীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইনের সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, এবং সর্বোপরি নারীকে একজন মানুষ হিসেবে যে অধিকারগুলো ভোগ করার কথা, সেই অধিকার ভোগের যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। উপস্থিত আজকে বিতর্কে মাননীয় সভাপতি এবং যারা শুনছেন, বিতর্ক চলছে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি আমার দলের প্রথম বক্তা আজকে বিতর্কের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করে গিয়েছেন। বাংলাদেশের নারীদের সহিংসতার জন্য মূলত যে বিষয়গুলি দায়ী এবং যে বিষয়গুলো কার্যকর সমাধান ব্যতীত কখনোই নারীদের প্রতি সহিংসতা রোধ করা যাবে না, আমি এখন সেগুলি তথ্য এবং যুক্তি সাহায্যে তুলে ধরছি। মাননীয় সভাপতি, প্রথমে আসা যাক অর্থনৈতিক প্রসঙ্গে। আমরা জানি বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র। এখানে রয়েছে সীমিত সম্পদ, রয়েছে বিপর্যস্ত অর্থনীতি, ব্যাপক অর্থনৈতিক বৈষম্য তথা সীমাহীন দারিদ্রতা। যে দারিদ্রতার কারণে বাবা তার মেয়েকে হত্যা করে নিজেকে আইনের কাছে সঁপে দেয়, যে দারিদ্রতার কারণে মা তার সন্তানদের বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করে, আর যে দারিদ্রতার কারণে নারী তার সর্বোচ্চ সম্ভ্রম নিজের দেহটুকু বিক্রি করে দিয়ে নিজেকে শারীরিক নির্যাতনের বলি করে দেয়, সেখানে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে নারী সহিংসতার বিরুদ্ধে চিন্তা করা আর কলা গাছের ভেলায় চড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চিন্তা করা একই সমান প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, এবার আসা যাক সুশাসন প্রসঙ্গে। রাষ্ট্রচিন্তাবিদগণ মনে করেন সুশাসন ব্যতীত কখনই নারীদের প্রতি সহিংসতা রোধ করা যাবে না। তাই তো ভারতের বিখ্যাত রাজনীতিবিদ কারণ সিং বলেছেন, when a woman can walk at midnight from one side to another side of a city without being any harassment, there is a good governance, and good governance can make sure the women's security. লক্ষ্য করেন প্রতিপক্ষ, এখানে বলা হয়েছে যখন একজন মহিলা কোনো ধরনের হয়রানি ছাড়া শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে, তখনই সেখানে রয়েছে সুশাসন, আর সুশাসনে নারী নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু আমরা কি আমাদের এই দেশে সুশাসন নিশ্চিত করতে পেরেছি প্রতিপক্ষ? যেখানে অপরাধীরা রাজনৈতিক দলগুলো আশ্রয় প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যেখানে প্রকাশ্য দিবালোকে নারীরা নির্যাতিত এসিড সন্ত্রাসের শিকার হচ্ছে, সেখানে সুশাসন নিশ্চিত না করে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে নারীদের প্রতি সহিংসতার চিন্তা করা আর অমাবস্যার রাতে আকাশের দিকে তাকিয়ে আয় আয় চাঁদমা বলে ডাকা একই কথা প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আইনের সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে যে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব, তার প্রকৃষ্ট একটা উদাহরণ অপারেশন ক্লিন হার্ট। অপারেশন ক্লিন হার্ট পূর্বে যেখানে নারীরা যৌতুকের শিকার হতো 78%, পরে তা কমে দাঁড়িয়েছিল 38%। পূর্বে যেখানে নারীরা দর্শিত হতো 58%, সেখানে তা নেমে দাঁড়িয়েছিল 17%, এবং পূর্বে যেখানে নারীরা এসিড সন্ত্রাসের শিকার হতো 58%, সেখানে তা কমে দাঁড়িয়েছিল মাত্র 8%। তথ্যসূত্র কারেন্ট অ্যালবাম 2004। তারপরে যদি প্রতিপক্ষের বন্ধুরা শুধুমাত্র বলেন যে আইনের কার্যকারিতা ছাড়া শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করা যাবে, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমাকে বলতেই হচ্ছে, আপনার চোখ থাকতে দেখছেন না, অথবা কান থাকতেও শুনছেন না, হয়তোবা কান দেখছেন শুনছেন, আসলে আপনার বিশ্বাস করতে চাইছেন না। প্রতিপক্ষ, আপনারা কি জানেন ভারতবর্ষের সবচেয়ে নিষ্ঠুর এবং অমানবিক প্রথা সতীদাহ প্রথা কিভাবে রোধ হয়েছিল? আপনারা হয়তো বলতে পারেন শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তনের কারণে। না প্রতিপক্ষ, সেখানে রাজা রামমোহন রায় দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, এবং সর্বোপরি উইলিয়াম বেন্টিং কর্তৃক 1829 সালের 4 ডিসেম্বর আইন প্রণীত হয়েছিল এবং সুষ্ঠু বাস্তবায়ন সম্পন্ন হয়েছিল, যে কারণে সতীদাহের মতো এমন একটি প্রথা উচ্ছেদ সম্ভব হয়েছিল। প্রতিপক্ষ, আপনারা যেখানে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে স্বপ্ন দেখছেন, আমার মনে হচ্ছে শুধুমাত্র কাজী সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দেখে আপনারা সেই স্বপ্ন দেখা শুরু করেছেন যে বাংলাদেশ ফুটবল দল বুঝি এখনই বিশ্ব চ্যাম্পিয়ন হবে। না প্রতিপক্ষ, একজন মাত্র সালাউদ্দিন, একজন মাত্র উন্নত মানের কোচ অথবা শুধুমাত্র কারি টাকা খরচ করে যেমন বাংলাদেশ ফুটবল দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো যাবে না, তার জন্য যেমন প্রয়োজন হবে খেলোয়াড়দের দক্ষতা, খেলোয়াড়দের পেশাদারিত্ব, দেশপ্রেম, সরকারি সহযোগিতা এবং সর্বোপরি ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ঠিক তেমনিভাবে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে আমাদের বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করা সম্ভব হবে না। তার জন্য প্রয়োজন হবে নারীদেরকে শিক্ষার মাধ্যমে আত্মসচেতন করে গড়ে তোলা, নারী পুরুষদের সম অধিকার নিশ্চিত করা, আইনের সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা, সর্বোপরি সুশাসন নিশ্চিত করে নারীকে একজন মানুষ হিসেবে যে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ভোগের যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করে দেওয়া। তখনই আমাদেরকে আর শুনতে হবে না কোনো ধর্ষিতার আত্মচিৎকার, আমরা তখন শুনবো বাঁশির সমুদ্র সুর। আর তখন আমাদের দেখতে হবে না কোনো এসিডে ঝলসানো নারীর মুখ, তখন আমরা দেখবো চিরায়ত বাঙালি নারীর সেই মায়া ভরা মুখ। তখন সংশয়, সংঘাত আর সহিংসতার আশ্রয় হবে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে। নারী আর পুরুষ তখন বাড়িয়ে দেবে একে অন্যের প্রতি সহযোগিতার হাত, আর এভাবেই আমরা পেয়ে যাব আধারের শেষে জ্যোৎস্না ভরা রাত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে
আমি পক্ষে বলার জন্য নিশাত রহমান মিথুনকে আহ্বান করছি। এক দেশে ছিল এক রাজা, তার ছিল 7 রানী। রাজার কোনো সন্তান হচ্ছিল না বলে রাজা এক এক করে 7 জন নারীকে বিয়ে করেছিলেন। কম বেশি সবার পরিচিত আমাদের এই ধরনের গল্প বলার সময় আমরা কেউ প্রশ্ন করি না রাজার 7টি বিয়ে কি নীতিসঙ্গত, কিংবা সন্তান জন্মদানের অক্ষমতা কেনই শুধু নারীকে বইতে হবে, কিংবা নারীরা কি শুধুই সন্তান জন্মদানের মেশিন। এই যখন নারীদের প্রতি আমাদের মূল্যবোধের অবস্থান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্ক। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকে যারা শুনছেন, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধের পরিবর্তনই নারীদের প্রতি, বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। পক্ষে বলছি, মাননীয় সভাপতি, নারীর প্রতি সহিংসতা শুরু হয় জন্মের আগে থেকেই। একটি মেয়ে শিশুর ভ্রূণ হত্যা করার মাধ্যমেই আমরা প্রথম শুরু করি নারীর প্রতি সহিংসতা। এর পিছনে সবচেয়ে যেটি কাজ করে সেটা অর্থনৈতিক অবস্থা না, কিংবা কুশিক্ষা না। যেটি কাজ করে সেটা হচ্ছে নারীর প্রতি আমাদের অবমূল্যায়ন বা মূল্যবোধের অবস্থান। একটি ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। জ্ঞান এবং অর্থনীতির শীর্ষে অবস্থানকারী দুটি দেশ চীন এবং জাপানে স্ক্যান করে জানা যায় সন্তানটি পুত্র হবে না কন্যা হবে। তাই গর্ভস্থ অবস্থায় যদি মায়েরা দেখেন যে সন্তানটি কন্যা হচ্ছে, তবে তারা গর্ভপাত ঘটাচ্ছেন। এটা কি প্রমাণ করে যে আমাদের অর্থনৈতিক বা শিক্ষা দিয়ে তারা পিছিয়ে? অবশ্যই না। শিক্ষা এবং অর্থনৈতিক ব্যাপার এখানে মোটেও কাজে আসছে না। আমাদের দেশে ছেলে শিশুরা বেশি সুযোগ পেয়ে থাকে মেয়েদের চেয়ে। কারণ ইউনেস্কো পরিচালিত 1999 সালের জানুয়ারি মাসের দ্য গার্ল চাইল্ড ইন বাংলাদেশ সিচুয়েশন অ্যানালাইসিস থেকে দেখা যায় মেয়ে শিশুর মৃত্যুর হার ছেলেদের চেয়ে 27 ভাগ বেশি। মেয়ে শিশুরা 12 ভাগ কম প্রোটিন পেয়ে থাকে ছেলেদের চেয়ে। এবং প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শিশু ভর্তি হয় 64%, যেখানে ছেলে শিশু ভর্তি হয় 77%। এরপর আসে মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে শিশু 23% এবং মেয়ে শিশু 10%। এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে যাবার উপযুক্ত মেয়ের সংখ্যা হয় মাত্র 2%। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, যেখানে বাবা মারা বুঝতে পারছেন না যে তাদের মেয়ে শিশুকে স্কুলে পাঠানো দরকার। এই মূল্যবোধের যখন পরিবর্তন হচ্ছে না, যতই আপনি উপবৃত্তি দেন, যতই আপনি নারীদেরকে টাকা দেওয়ার জন্য, পড়াশোনার জন্য টাকা দেন, তাইদেরকে কখনোই স্কুলে নেওয়া যাবে না। কারণ তারা ওই পর্যন্তই নিবে যতদিন পর্যন্ত টাকা দেওয়া হবে। এছাড়াও বাল্যবিবাহ বা যৌতুকের কারণে আমাদের দেশের প্রতিনিয়ত নারী নির্যাতন হচ্ছে। এর পিছনে বলবেন দারিদ্রতা রয়েছে, অশিক্ষা রয়েছে। হ্যাঁ, আমরা অশিক্ষা বা কুসংস্কারটাকে বলছি যে আমাদের মূল্যবোধের নেতিবাচক দিক, এবং এই নেতিবাচক দিকগুলোর ইতিবাচক পরিবর্তন দরকার। আমাদের মূল্যবোধটা আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে যৌতুক না দিতে পারাটাকে আমাদের পাতৃপক্ষ লজ্জার কারণ বলে মনে করছেন। এ থেকে উদ্ধারের উপায় কি? উদ্ধারের উপায় দিয়েছেন মালেকা বেগম, বিশিষ্ট নারী নেত্রী। তিনি যৌতুকের সংস্কৃতি বইয়ে 270 পাতায় বলেছেন, পাত্রপাত্রীর দুই পক্ষের মানুষজন যদি বিবেকবান হন, আমি আবারও বলছি, পাত্রপাত্রীর দুই পক্ষের মানুষজন যদি বিবেকবান হন, যদি তারা এটা বোঝেন যৌতুক কোনো মঙ্গল বয়ে আনে না, তবেই আমাদের দেশে যৌতুক বন্ধ করা সম্ভব। মাননীয় সভাপতি, বউ পেটানো কিংবা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের প্রতি অশ্লীল মন্তব্য করা আমাদের ডাল ভাত হয়ে গেছে। আমরা এটাকে কোনো বড় সমাজের ইস্যু বলে মনে করছি না। আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, বিয়ের রাতে বিড়াল মারা। চিন্তা করে দেখুন, দুজন মানুষের প্রেম ভালোবাসার রাতে এমন একটি সহিংস ঘটনা ঘটিয়ে দেওয়া হয়, যাতে করে সারা জীবনের জন্য নারীকে ভীত করে রাখা হয়। এ থেকে বের হয়ে আসবেন কিভাবে? মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনার পরিবর্তন না হলে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন না ঘটলে কখনোই এটা সম্ভব নয়। আমরা জানি আমাদের দেশে নারী শিক্ষার হার বেড়েছে, কিন্তু সেই সঙ্গে সহিংসতা কতটুকু কমেছে? আপনারা বারবার বলছেন নারী শিক্ষা বৃদ্ধির কথা, আমরা সেটাই বলছি, কতটুকু কমেছে? কমেনি। কারণ আমরা পুরনো বোতলে নতুন মদ ঢালার মতোই নারী সহিংসতার ধরন পাল্টে গেছে। বেড়েছে এসিড সন্ত্রাস, বেড়েছে ধর্ষণ। নারীকে আজও আমরা ভোগ্যপণ্য হিসেবে দেখি। শিক্ষিত, অর্থনীতিতে সুপ্রতিষ্ঠিত কোনো নারীকে আজও দেখতে হয় যে নাকে কানে ফুটা করতে, দেখতে হয় তার লম্বা চুলকে ছোট করতে, কোকড়ানো চুলকে সোজা করতে এবং তার বাড়তি লোমগুলোকে ঝেড়ে ফেলতে। কারণ আমরা নারীকে এখনো ভোগ্যপণ্য হিসেবে দেখি। নারীর মূল্যায়ন নির্বাচিত হয় সে দেখতে কেমন সেটা দিয়ে। একজন রিসেপশনিস্ট হিসেবে কেনই শুধুমাত্র নারীকে নির্বাচন করা হবে সব সময়? একটা ফোমের বিজ্ঞাপন, একটা শেভিং ফোমের বিজ্ঞাপনেও কেন নারীকে ব্যবহার করা হবে? কারণ নারীকে আমরা শুধুমাত্র দেখার দৃষ্টিতেই দেখছি। আপনারা বলছেন নারী শিক্ষার হার বাড়লে, অর্থনীতিতে স্বনির্ভরতা বাড়লে নারী সহিংসতা কমে যাবে, কিন্তু আপনাদের একটা তথ্য দিই। দ্য ডেইলি স্টার আর্কাইভস থেকে নেওয়া তথ্য অনুসারে যুক্তরাজ্যে 3 লাখ এবং যুক্তরাষ্ট্রে 7 লক্ষ নারী প্রতি বছর ধর্ষিত হয়। এখানে ভেবে দেখুন, এখানে নারী শিক্ষা বা অর্থনৈতিক স্বনির্ভরতা কতটুকু রক্ষা করতে পেরেছে নারীকে? নারীর প্রতি অর্থনৈতিক স্বনির্ভরতা বা শিক্ষাই শুধুমাত্র রক্ষা করতে পারে না, সর্বোপরি মূল্যবোধের পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা রক্ষা করা সম্ভব নয়। চাকরিজীবী নারী একটু রাত করে বাড়ি ফিরলে আমরা বলে থাকি যে স্বামী শাশুড়ি সবাই মিলে তার উপর অত্যাচার করে। এটা কেন ঘটবে?
এছাড়াও আমরা একটা দেখি যে কিছুদিন আগে টেলিভিশনে এক নারী নির্যাতনের উপর রিপোর্ট করতে গেলে এক বস্তিবাসী নারী উপস্থাপিকাকে বলেছিলেন, আফা আপনারা হইলেন শিক্ষিত মানুষ, তাই আপনাকে স্বামীরা আপনাকে ঘরের ভিতর বসে মারে আর আমরা অশিক্ষিত বইলা আমাকে লোকজনের সামনে পিড়ায়। এই হচ্ছে আমাদের অবস্থান, যেখানে মূল্যবোধের পরিবর্তন নাই, অর্থাৎ মূল্যবোধের সর্বক্ষেত্রে আমাদের পরিবর্তন দরকার। আমার পক্ষে দ্বিতীয় বক্তা আইন প্রণয়ন করে কিভাবে মূল্যবোধের পরিবর্তন ঘটানো যায় বা মূল্যবোধের পরিবর্তনের সাথে আইনের সম্পর্ক, সহিংসতা সম্পর্কটা খুব ভালো করে ব্যাখ্যা করে গেছেন, এজন্য আমি দ্বিতীয়বার বলছি না। এছাড়া আপনারা আছে নারী শিক্ষা বিস্তার করুন, নারীকে অর্থনৈতিক স্বনির্ভর করুন এবং আরও কঠোর আইন প্রণয়ন করুন। তা দিয়ে আপনারা কখনোই সমাজের প্রত্যেকটি মানুষের মূল্যবোধের পরিবর্তন না ঘটিয়ে কখনোই অত্যাচার থেকে রক্ষা করতে পারবেন না, কখনোই বাঁচাতে পারবেন না তিশা, সিমি, ফাহিমা, মাহিমাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিশাত রহমান মিথুনকে। এবারে আমি আহ্বান করছি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বিপক্ষের সর্বশেষ বক্তা শরীফ হোসেনকে। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কথাটি যেমন সত্য তেমনই বাস্তব, কিন্তু সভ্যতার প্রথম থেকে এই বাস্তব কথাটিকে অস্বীকার করে নারীর উপর চালানো হচ্ছে অত্যাচার আর নির্যাতন। আর এই নির্যাতনের কারণে নারীর বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তাই বিশ্বের নারীবাদী সংস্থাগুলো নারী সহিংসতা রোধের জন্য নারী শিক্ষা বিস্তার, নারী আইন অধিকার, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, জেন্ডার সচেতনতা, সর্বোপরি নারী জাগরণের কথা বলেছেন। তাই শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে বাংলাদেশের নারী প্রতি সহিংসতা রোধ করা আর বোবা ছেলেকে দিয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের গান গাওয়ার চেষ্টা করা একই কথা। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। বিপক্ষে বলছি, প্রতিপক্ষের বন্ধুদের বক্তব্য শুনে মাইকেল জ্যাকসনের একটি গানের কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, এভরি ম্যান গো টু ওয়ান্টস টু হেভেন বাট নো ম্যান ওয়ান্টস টু ডাই। অর্থাৎ সবাই স্বর্গে যেতে চায়, কেউ মরতে চায় না। ঠিক তেমনি প্রতিপক্ষের বন্ধুরা আজকে বিতর্কে জিততে চায়, যুক্তিকে স্বীকার করতে চায় না, বাস্তবতাকে স্বীকার করতে চায় না। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আজকের বিতর্কের বিষয়ে বলা হয়েছে মূল্যবোধের পরিবর্তন অর্থাৎ একটি প্রত্যয় যোগ করা হয়েছে এবং তার মাধ্যমে বলা হচ্ছে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে বাংলাদেশের নারী সহিংসতা রোধ করা সম্ভব, যা আমরা বিশ্বাস করি না। কারণ এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমন শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে কখনোই বাংলাদেশের নারী সহিংসতা রোধ করা যাবে না। আর যদি রোধ করা যেত তাহলে 1975 সালে জাতিসংঘের উদ্যোগে যে আন্তর্জাতিক নারী সম্মেলন হয়েছে সেখানে নারী প্রতি সহিংসতা রোধ করার জন্য কেন 18টি নীতিমালা ঘোষণা করা হয়েছে? কেন বাংলাদেশ সরকার নারী সহিংসতা রোধের জন্য 12টি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে? কারণ সরকার জানে মূল্যবোধের পরিবর্তন এমন কোনো জাদুর কাঠি নয় যার স্পর্শে নারী প্রতি সহিংসতা রোধ হয়ে যাবে। মাননীয় সভাপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ সমাজে নারী সহিংসতার অন্যতম কারণ হচ্ছে তাদের দারিদ্রতা। তাই তাদের দারিদ্রতা দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যখন তাদের স্বাবলম্বী করা যাবে তখনই নারী সহিংসতা রোধ হবে বলে তিনি উল্লেখ করেছেন। তাই তিনি নারী অর্থনৈতিক ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করেছেন। মাননীয় সভাপতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, দুবেলা দুমুঠো খেতে পায় না, ন্যায্য মূল্যের দোকানে গিয়ে খালি হাতে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষের বন্ধুরা বলছেন শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে বাংলাদেশের নারী সহিংসতা রোধ করা সম্ভব। প্রতিপক্ষ, আপনাদের বক্তব্য শুনে আমার কবির ভাষায় বলতে ইচ্ছে করে, পথিক তুমি পথ হারাইয়াছ। অর্থাৎ প্রতিপক্ষ আপনার ভুল পথে যাচ্ছেন। মাননীয় সভাপতি, নারী সহিংসতার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে যৌন হয়রানি। আর প্রতিপক্ষের বন্ধুরা বলছেন শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে তা রোধ করা সম্ভব। এক গ্লাস পানি পান করার জন্য আমাদের যেখানে 5টি আঙ্গুলের ব্যবহার করতে হয়, সেখানে বাংলাদেশের মতো একটি দরিদ্র রাষ্ট্র এবং সমস্যাগ্রস্ত রাষ্ট্রের মধ্যে প্রতিপক্ষের বন্ধুরা শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে নারী সহিংসতা রোধ করার স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটি অনেকটাই উই পোকার মতো হয়ে আকাশের সূর্যকে ছোঁয়ার স্বপ্নের মতো, যে স্বপ্ন কোনোদিন সফল হবে না। মাননীয় সভাপতি, 2006 সালে 5ই নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় আইন ও অধিকার প্রতিবেদনে হাসান শাহরিয়ার বলেছেন, গত 4.5 বছরের নারী নির্যাতনের ঘটনা ঘটছে প্রায় 70,520টি। আর ওই সময় আইনমন্ত্রী বলেছিলেন নারী নির্যাতনের মামলা হয়েছে মাত্র 19,220টি। এই যে বাকি প্রায় 55,000 নারী নির্যাতনের কথা আমরা কেউ জানি না। তাছাড়া আমাদের নারীরা শুধু পুরুষদের দ্বারা সহিংসতার শিকার হয় না, নারীরা নারীদের দ্বারা সহিংসতার শিকার হয়ে থাকে এবং এই সহিংসতাগুলো অপ্রকাশিত থেকে যায়। এই যে অপ্রকাশিত সহিংসতা তা দূর করার জন্য তিনি আইনের সঠিক প্রয়োগ এবং বাস্তবায়নের কথা বলেছেন। মাননীয় সভাপতি, 25শে নভেম্বর ছিল নারী নির্যাতনের আন্তর্জাতিক প্রতিবাদ দিবস। দিবসটি উপলক্ষে নারী সংগঠন নারী মঞ্চ ঢাকা মগবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানের আলোচকগণ একটি বিষয়ে একাত্মতা প্রকাশ করেছেন যে বাংলাদেশের নারী নির্যাতন সেদিন রোধ করা সম্ভব হবে যেদিন নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিপক্ষ, আপনারা নারী হয়েও বেগম রোকেয়া শাওকত হোসেনের কথা ভুলে গিয়েছেন। তিনি বলেছেন জাগো গো অভগিনী। তিনি নারী জাতিকে জেগে ওঠার কথা বলেছেন। কিভাবে বলেছেন? শিক্ষার মাধ্যমে, নারী অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে। প্রতিপক্ষ, আপনার বেগম সুফিয়া কামালের কথা ভুলে গিয়েছেন। তিনি বলেছেন অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আর নারীদের অধিকার আদায় করার জন্য নারীদের অবশ্যই শিক্ষা লাগবে, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা লাগবে। প্রতিপক্ষ, কল্পনা রথে চড়ে বাস্তবতাকে বিচার করা যায় না। বাস্তবতাকে বিচার বিশ্লেষণ করে এআইডি বাংলাদেশের নারী সহিংসতা রোধের জন্য 12টি সুপারিশ করেছেন। আর এই 12টি সুপারিশ
পলিসির মাধ্যমে বাংলাদেশের নারী সহিংসতা রোধ করা সম্ভব। আর তা হলো নারী শিক্ষা, নারী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক রীতিনীতির পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন, আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক জবাবদিহিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জেন্ডার সচেতনতা, সর্বোপরি নারী জাগরণ। তাই আমরা আবার বলছি, নারী সহিংসতার ক্ষেত্রে মূল্যবোধের পরিবর্তন একটি সহায়ক ভূমিকা হতে পারে, কখনই একমাত্র ভূমিকা হতে পারে না। বাংলাদেশের প্রতিটি নারী বেগম রোকেয়ার জ্ঞানে দীপ্ত হয়ে জেগে উঠুক, বাংলাদেশ সহ বিশ্ব থেকে নারী সহিংসতার চিহ্নটুকু নিশ্চিহ্ন হয়ে যাক, এটি আমার এবং আমার দলের প্রত্যাশা। আশা করি প্রত্যাশাটি আপনাদের। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ শরীফ হোসেনকে। এতক্ষণ আপনারা বিপক্ষের শেষ বক্তা শরীফ হোসেনের বক্তব্য শুনছিলেন। এবারে যুক্তি খণ্ডন পর্ব। 2 মিনিটে পক্ষের দলনেতা এবং বিপক্ষের দলনেতা তাদের যুক্তি খণ্ডন করবেন। আমি প্রথমেই পক্ষের দলনেতা নিশাত রহমান মিথুনকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আমার বুঝতে খুবই অসুবিধা হচ্ছে যে প্রতিপক্ষের বন্ধুরা আমাদের বক্তব্য স্পষ্ট করে শোনেনি। দ্বিতীয় বক্তা বলে গেছেন ফুটবল টিমের কথা। আপনি একটি নারীর সহিংসতাকে একটা ফুটবল টিমের সাথে তুলনা করছেন দেখে আমার হাসি পাচ্ছে। তৃতীয় বক্তা বলে গেছেন যে উই পোকা কি কখনো চাঁদ ছুঁতে পারবে? হ্যাঁ, আমরা যদি সায়েন্সের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে উই পোকার একটা পাখা গজিয়ে দিই এবং উই পোকাকে আকাশে উড়াই, অবশ্যই সে একসময় উই পোকা আকাশে উঠতে পারবে। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে আপনারা এমন একটি দেশের উদাহরণ দিয়ে যান যেখানে মূল্যবোধের দ্বারা নারীর সহিংসতা দূর হয়েছে। আমরা আপনাদের প্রশ্ন করছি, আপনারা এমন একটা দেশের উদাহরণ দিয়ে যান, কারণ আমরা অনেকবারই বলেছি যে অর্থনৈতিক অবস্থা এবং সুশিক্ষা থাকা সত্ত্বেও নারীরা সহিংসতার শিকার। সো আপনারা এমন একটা উদাহরণ দিয়ে যান যেখানে মূল্যবোধ ছাড়া আপনারা নারী নির্যাতন বন্ধ করতে পেরেছেন। দ্বিতীয় বক্তা বলেছেন গার্মেন্টস কর্মী ধর্ষণের কথা। আমরা বলছি গার্মেন্টস কর্মীকে যারা ধর্ষণ করছে সেই সব লোকদের মূল্যবোধের পরিবর্তন দরকার। আমরা সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের মূল্যবোধের পরিবর্তন চাচ্ছি। আমরা নারীর মূল্যবোধের পরিবর্তন চাচ্ছি, কারণ আমরা চাচ্ছি নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক। আপনারা আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে আমরা বা বিচার কাজ দিয়ে আমরা নারীর প্রতি সহিংসতা রোধ করব। আপনি চিন্তা করুন যে আমেরিকা যেখানে প্রতি বছর নারীর সহিংসতা রোধের জন্য $40 বিলিয়ন খরচ করে, সেখানে আমাদের দেশের মতো লোকের পক্ষে কি সম্ভব এতগুলো টাকা খরচ করা? কখনোই সম্ভব না। আমাদের মূল্যবোধের পরিবর্তন করতে হবে। আমাদের সর্বস্তরে মানুষের মূল্যবোধের পরিবর্তন না ঘটলে আমরা কখনোই আমাদের নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারবো না। আপনারা বলেছেন তৃষা হত্যাকাণ্ডের বিচার হয়নি। হ্যাঁ, হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তারপরও কি নারী নির্যাতন কমে গেছে? কমে যায়নি। অনেক বিচারই হয়েছে আমাদের দেশে, কিন্তু তারপরও নারী নির্যাতন কমেনি। তাই আমরা বলতে চাই সর্বস্তরে নারী পুরুষ সর্বশেষে সবার মূল্যবোধের পরিবর্তনই পারে, কেবলমাত্র এই পরিবর্তনটাই পারে নারীর প্রতি সহিংসতা রোধ করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলনেতা নিশাত রহমান মিথুনকে। এবারে আমি বিপক্ষের দলনেতা শরীফ হোসেনকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য পেশ করতে। প্রতিপক্ষের দলনেতা, আমরা যদি উই পোকাকে আধুনিক পাখনা দিতে যাই তাহলে কিন্তু আমাদের শিক্ষার প্রয়োজন, আমাদের বিজ্ঞানের আবিষ্কারের প্রয়োজন। আমাদের কিন্তু শিক্ষা নেই, বিজ্ঞান নেই, তাই আমরা উই পোকাকেও পাখা দিতে পারবো না, নারী সহিংসতা রোধ করতে পারবো না। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষের বন্ধুরা বারবার বলে গেছেন মূল্যবোধের পরিবর্তন এবং মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে নারী সহিংসতা করা সম্ভব, কিন্তু প্রতিপক্ষ একটিবারও আপনারা বলেন নাই কিভাবে, কার দ্বারা মূল্যবোধের পরিবর্তন হবে। আমরা বলছি শিক্ষার মাধ্যমে, নারীর অধিকার বাস্তবায়নের মাধ্যমে, অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমে, যে বিষয়টি আপনারা পরিষ্কার করে জাননি। প্রতিপক্ষের বন্ধুদের অনেকগুলো বিষয়ে আপনারা স্ববিরোধিতা করেছেন, অর্থাৎ প্রতিপক্ষের দলনেতা যুক্তি খণ্ডন পর্বে এসে বলেছেন শিক্ষার কথা, শিক্ষার মাধ্যমে নারী সহিংসতা রোধ করা সম্ভব। প্রতিপক্ষ আপনাদের অনেকগুলো প্রশ্ন করেছে, আপনার একটি প্রশ্ন গ্রহণযোগ্য উত্তর দিতে পারেননি। আমার প্রথম বক্তা আপনাদেরকে বলেছিল এমন একটি রাষ্ট্রের উদাহরণ দেখাতে যারা শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে নারী সহিংসতা রোধ করতে পেরেছে। আপনারা দিতে ব্যর্থ হয়েছেন, আর এখানেই আপনাদের ব্যর্থতা, কারণ পৃথিবীর কোনো রাষ্ট্র জন্ম হয়নি যারা শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে নারী সহিংসতা রোধ করতে পারে, আর এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সম্ভব না শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তন করে নারী সহিংসতা রোধ করতে। প্রতিপক্ষের প্রথম বক্তা মূল্যবোধের পরিবর্তনকে নাকি নারী সহিংসতার জন্য দায়ী করে গেছেন। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমাদের জাতীয় মূল্যবোধ, আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, বিশ্বের কোনো মূল্যবোধই নারী সহিংসতাকে সমর্থন করে না। তাই মূল্যবোধের কোন বিষয়টি পরিবর্তনের মাধ্যমে নারী সহিংসতা রোধ করা সম্ভব সেই বিষয়টি প্রমাণ করতে আপনারা আজকে ব্যর্থ হয়েছেন।
প্রতিপক্ষের বন্ধুরা বারবার বলেছেন মূল্যবোধের ইতিবাচক দিকগুলো নাকি মূল্যবোধ, আর নেতিবাচক দিকগুলি তারা মূল্যবোধ হিসেবে স্বীকার করছেন না। মাননীয় সভাপতি, আমার মনে হচ্ছে প্রতিপক্ষের বন্ধুরা একটি ঝুড়িতে যদি 10টি আম থাকে তার মধ্যে যদি 5টি আম পচে যায় তাহলে তারা এই আমগুলোকে আম বলবে না, কাঁঠাল অথবা লিচু বলতে পারে। প্রতিপক্ষ দ্বিতীয় সামাজিক পরিবর্তন এবং রীতিনীতির পরিবর্তনের কথা বলেছেন। প্রতিপক্ষ পরিবর্তন দুভাবে হয়, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিপ্লব। আর আপনার যেভাবে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে নারী সংসদ রোধের কথা বলছেন, আমার মনে হচ্ছে আপনার বিপ্লবকে সমর্থন করেন। প্রতিপক্ষ এই 21শ শতাব্দীতে আমরা বিপ্লব চাই না, আমাদের জাতীয় ঐক্য চাই। তাই আমরা চাই শিক্ষা, নারী অর্থনৈতিক স্বাধীনতা এবং সর্বোপরি নারী ক্ষমতায়নের মাধ্যমে নারী সহিংসতা রোধ করতে। পরিশেষে আবারও একটি কবিতা দিয়ে শেষ করছি। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। হ্যাঁ, আমরা সেই নারীর কথা বলছি, যে নারী আমার মা, যে নারী আমার বোন, যে নারী আমাদের জীবন সঙ্গিনী। তাই আসুন আমরা সত্যকে স্বীকার করি এবং এই বাংলাদেশ থেকে নারী সহিংসতার চিহ্নটুকু নিশ্চিহ্ন করে দেই। যুক্তির মাধ্যমে জেগে উঠুক বাংলার কোটি প্রাণ, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। বিপক্ষের দলনেতা শরীফ হোসেনকে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা এতক্ষণ অত্যন্ত সুন্দর একটি বিতর্ক উপভোগ করছিলেন। বিষয়টি ছিল মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে। পক্ষের দল এই কথাটিকে সকলেরকে স্বীকৃত করার জন্য অনেক উদ্ধৃতি দিয়েছেন, অনেক বিষয়ের অবতারণা করেছেন এবং অত্যন্ত সুন্দর সুন্দর যুক্তি তাদের দিয়েছেন এটার পক্ষে। এবং বিপক্ষের যারা, তারা বলতে চেয়েছেন যে মূল্যবোধের পরিবর্তনই বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা রোধ করতে পারে না, তার জন্য আরও অনেক কিছু প্রয়োজন আছে। এখানে আমরা শুনেছি ইতিবাচক মূল্যবোধ, নেতিবাচক মূল্যবোধ, মানসিক, শারীরিক নির্যাতন, যৌতুক, ধর্ষণ, এসিড নিক্ষেপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যা মূল্যবোধের মাধ্যমে আমরা এই সকল রোধ করতে পারি। এবং বিপক্ষেরা বলতে চেয়েছেন যে শুধুমাত্র মূল্যবোধের পরিবর্তনেই আমাদের এই সমাজের সব কিছু পরিবর্তন হবে না, আমাদের দরকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং